করেছেন, আপনার নামটা বলবেন। লিসেনার্স, আমি আলিফ, পাইওনিয়ার ডেন্টাল কলেজে পড়ছি, ফাইনাল ইয়ার স্টুডেন্ট। সবার আগে জানাতে চাচ্ছি যে পাইওনিয়ার যত সব স্টুডেন্ট আছে যারা এই প্রোগ্রামকে শুনছে এত রাতে, তাদের সবাইকে ধন্যবাদ, ইনক্লুডিং মাই টিচার্স, আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ডস। তাছাড়া স্পেশাল থ্যাঙ্কস টু সেজুতি, আনিকা এবং আকিব, তারা সবাই আমাকে ইন্সপায়ার করেছে এখানে গল্প বলার জন্য, মানে স্টোরিটা বলার জন্য। আমার পক্ষ থেকেও সবাইকে সবার জন্য অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ ভাই। সবার আগে আমি ঘটনাটি বলতে যাচ্ছি এখন। এটা হচ্ছে 2004 সালের ঘটনা। এটা হচ্ছে 20শে জানুয়ারি। আমার বড় চাচি ওই দিন মারা যান আর কি। তো মারা যাওয়ার 3 মাস আগে উনি একটা অ্যাক্সিডেন্ট হয় ওনার সাথে একটা রাইফেল স্কোয়ারের সামনে। তো ওই অ্যাক্সিডেন্ট ওনার ডান হাতটা ভেঙে যায়। আচ্ছা, ডান হাতটা ভেঙে যাওয়ার কারণে ওনার একটা এক্সটার্নাল ফিক্সেশন লাগিয়ে দেয়। তো এখন আসল মূল ঘটনায় চলে যাচ্ছি। ওই যেদিন মারা যান সেদিন আমি সারাদিনই বিজি ছিলাম কাজে। তো সন্ধ্যার দিকে দাফন শেষ করি। সন্ধ্যা 7টার পরে বাসায় আসার পর পুরো বাসাটাই থমথম একটা পরিবেশ বিরাজ করে। নরমাল একটা মানুষ মারা গেলে যেরকম পরিবেশ বিরাজ করে সেরকমই বিরাজ করছিল আর কি। কিন্তু ওইটার সাথে একটা আলাদা অস্বস্তিকর ফিলিংস আমাদের ফ্যামিলির সবারই মানে হতে থাকে আর কি। পুরো বাসাটা একটা ঠান্ডা, মানে গরম পড়ে গেছিল তখন। জানুয়ারি মাসের 20 তারিখ, প্রায় গরম পড়ে যাচ্ছে আর কি। তো প্রচন্ড, মানে অত ঠান্ডাও না আবার অত গরমও না, একটা কেমন একটা ফিলিংস লাগছিল সবার মনের ভিতরে আর কি। তো আমাদের বিল্ডিংটা 5 তলা, নিচ তলায় আমার বড় চাচি থাকতেন, আর আমরা থাকতাম 4 তলায়। তো বড় চাচার ওই দিন খুব খারাপ লাগছিল আর কি, অস্বস্তিকর ফিলিংস লাগছে। তো সে বলেছে যে আমি আজকে আমার বাসায় থাকবো না, আমি আজকে তোমাদের বাসায় থাকবো। তো সে আমাদের বাসায় 4 তলায় চলে আসে। তো নিচতলা রিজুটদেরকে বলা হয়েছিল যে নিচতলায় কোরআন শরীফ পড়ার জন্য আর কি। আচ্ছা, তো সে 4 তলায় চলে আসে। সন্ধ্যা 7টার পর থেকে এরকম সবারই বলছিল যে আমাদের তো ভালো লাগছে না, কেমন যদি লাগছে। তো এমন অবস্থা যেমন হচ্ছিল যে ওই এলাকায় কেউ নাই, বাট এরকম তো হওয়ার কথা না, একেবারে কথা মনে হচ্ছে কেউ নাই। ওই বাসাটা পুরোটাই খালি, আমরা একাই 4 তলায় সবাই আছি। তো আমাদের অনেক আত্মীয় স্বজন যেহেতু মারা গেছে, অনেকেই এসছে আর কি বাসায়। তো সবাই পরিবেশটাই থমথমে ছিল, পুরো পরিবেশটা থমথমে। তো সবাই থাকবে আমাদের বাসায়, এরকমটা মানে ফিক্স হয়েছে আর কি, আমাদের বাসায় থাকবে 4 তলায়। তো 10টার পরে প্রচন্ড শো শব্দ, প্রচন্ড, মানে এরকম শো শব্দ যে আমার জানালাগুলো বাড়ি খাচ্ছিল, ছাদের দরজা খুলছে আর বন্ধ হচ্ছে। আচ্ছা, তো আমরা এটা নর্মাল কন্ডিশনেই নিয়ে নিই, কারণ কেউ তখন বাইরে দেখেনি আসলে ঝড় এসছে কিনা। আচ্ছা, আমি এই শো শব্দটা পাওয়ার পরে বারান্দায় যাই। বারান্দায় যাওয়ার পর দেখি যে একটু গাছের পাতা নড়ছে না, আকাশে চাঁদ তারা পুরোই ক্লিয়ার আকাশ, ঝড়ের তো কোনো কোয়েশ্চেনই আসে না, একেবারেই না। তো শো সাউন্ড মানে কন্টিনিউ করছে। তো আমি রুমে চলে যাই, সবাই তসবিহ পড়ছিল, কোরআন শরীফ পড়ছিল, সবাই সূরা কালার মধ্যে ছিল আর কি। আচ্ছা, তো রাত 12টার পর সাউন্ড আরো বেশি বেড়ে যায়। আচ্ছা, প্রচন্ড সাউন্ড, মানে তখন মানে কি মনে হচ্ছিল যে মানে কেমন একটা ভয় লাগছে, যে একটা মানুষ মারা যাওয়ার পর মানুষ অতটা ভয় পায় না, আমরা তখন আরো বেশি ভয় পেয়ে গেছিলাম যে সাউন্ড আরো বেশি গভীর হচ্ছে আর কি, শো সাউন্ডটা, বাতাসটা বেশি। তো 12টার পর থেকে একটা সাউন্ড পেলাম। আমি একটার দিকে ঘুমাতে যাই, প্রায় 1টা বেজে যায়, মানে 1টা বাজে ওই সময় আমি ঘুমাতে চলে যাই। তো আমি যে রুমটাতে ঘুমাবো ঠিক করেছিলাম ওইটা আর কি আপনার সিঁড়ির করিডোরের সাথেই। আচ্ছা, সিঁড়ি থেকে ডিরেক্ট রুমে আমার রুমে যাওয়া যায়। আচ্ছা, তো আমি শুয়ে পড়েছিলাম ফ্লোরিং করে শুয়েছিলাম, আমার সব কাজিনরা একসাথে ফ্লোরিং করে শুবো, এরকম প্ল্যান ছিল আমাদের। তো শুয়ে পড়ি আমি 1টার দিকে, যথারীতি শুয়ে পড়ি। 1:20 এমন সময় নিচ থেকে কে জানি উপরে উঠছে, খুব মোটা একজন মানুষ। আমি আগে বলে রাখি, আমার চাচি মারা যাওয়ার আগে 3 মাস আগে যখন অ্যাক্সিডেন্টটা হয় তখন সে মোটা হয়ে গিয়েছিলেন অ্যাক্সিডেন্টের পরে, আর ওনার অনেক ধরনের অসুখ ধরা পড়ে, যার ফলে 3 মাস পরে উনি মারা যান। আচ্ছা, একটা মোটা মানুষ নিচ থেকে উপরে উঠছে এবং খালি পায়ে উপরে উঠছে। নিচ থেকে উপরে উঠার পরে আমি ভাবলাম যে এটা সম্ভবত 5 তলার ভাড়াটিয়া হবে। আচ্ছা, তো ভাড়াটিয়া হলে এরকম হতেই পারে। তো আবার দেখলাম উপর থেকে নিচে নামছে। তো আমি ভাবলাম যে হয়তো কলাপসিবল গেট খোলা, সে বলে লাগাতে গেছে। আচ্ছা, কিন্তু না, আবারও 10 মিনিট পরে সে নিচের থেকে উপরে উঠছে। এবার স্টেপটা একটু বেশি তাড়াতাড়ি, আগে যেতে ফাস্ট।
নিচের থেকে তাড়াতাড়ি উপরে উঠে গেল। আমি ভাবলাম হয়তো কলাপসিবল গেট লাগিয়ে উপরে উঠে গেলাম, কিন্তু না, আরো 10-15 মিনিট পরে এই সাউন্ডটা আরো বেশি গভীর হতে থাকে। খালি পায়ের তালুতে যদি কেউ পাড়া দেয় ফ্লোরে, এটা ফ্লোরিং করার পরে আমি শুয়ে যে সাউন্ডটা পেয়েছি, যে প্রথম ধুম ধুম সাউন্ড, নিচের থেকে উপরে উঠছে, উপর থেকে নিচে নামছে। এবার আরো স্পিড বেশি বেড়ে গেল। দুটার পরে মনে হচ্ছে যে এক একটা স্টেপ সে 3টা-4টা করে নিচ্ছে, সিঁড়ির স্টেপ গুলা। এখন আমি এটা আমার ফ্যামিলির সবাই শুনতে পায়, সবাই, তার মানে একজনের মনের ভুল এটা নয়। তো সবাই সাউন্ডটা শুনতে পায়, এবং আমি মাকে গিয়ে জিজ্ঞেস করি, মা এই সাউন্ডটা কেন আসতেছে? মা বলে যে তুমি এত কিছু খেয়াল করো না, সম্ভবত কোনো ভাড়াটিয়া হবে। কিন্তু আমার মন তো আর সায় দেয় না, আমি বাবাকে গিয়ে জানাই ব্যাপারটা। বাবা বলে যে আচ্ছা ঠিক আছে, আমি দেখি। সে দরজাটা খোলে। যখন সাউন্ডটা এর পরের বার সাউন্ডটা হয়, সে দরজাটা খোলে। খোলার পর দেখে যে গ্রিল কাঁপছে। কি ব্যাপার? সে করিডোরে লাইটটা জ্বালে। খোলার পর দেখে যে গ্রিল কাঁপছে। কি ব্যাপার? সে করিডোরে লাইটটা জ্বালায়। জ্বালানোর পর উপরে এবং নিচে তাকায়। তাকানোর পর কোনো সাউন্ড পায়, কাউকে দেখে না সে। আর ছাদের দরজাটা সে লাগিয়ে দেয়। এরপর আবার সাউন্ডটা হয়, এবং সাউন্ডটা এবার আরো বেশি। তাড়াতাড়ি গেল, তাড়াতাড়ি নিচে নামলো। সে তখন আরো বেশি ভয় পেয়ে যায়। সে বাবা নিচে গেল, নিচে গিয়ে দেখলো কলাপসিবল গেট কি খোলা না লাগানো। দেখলো যে কলাপসিবল গেট পুরোই লাগানো। তো নিচে যারা কোরআন শরীফ পড়ছিলেন, সেখানে অনেকগুলো হুজুর ছিল, 3-4 জন হুজুর, বড় হুজুর আর ছোট হুজুররা যারা কোরআন শরীফ পড়তে হাফেজ যারা থাকেন। তো ওনারা বলল যে আপনি ঘর থেকে বের হবেন না, এখন ঘরে বসে আল্লাহ বিল্লাহ করেন। একটা মানুষ মারা গেছে আজকে এখানে, সবাই ভয় পেতেই পারে। হুজুরাও সাউন্ডটা পায়, এটা আমি পরে জানতে পারি। তো আমি উপরে চলে যাই, আমার বাবা উপরে চলে আসে। তো আমি বাবাকে জিজ্ঞেস করলাম কি হলো? বলে যে না, শুয়ে থাকো তোমরা, কোনো ভয় কিছু নাই, কিছু না। বাবা ছাদের দরজাটা কিন্তু লাগিয়ে দেয়। তো দরজাটা শব্দ করছিল, সেটা তিনি লাগিয়ে দিয়ে তারপরে দরজাটা লাগিয়ে দিয়েছেন ছাদে। তারপর আমার থাকলাম 4 তলায়, ছাদ হচ্ছে 5 তলা, একদম 6 তলা। তো সে দরজা লাগিয়ে দিয়ে চলে আসে ঘরের ভিতরে, আগেই লাগিয়ে দিয়েছিল। তো সে যখন নিচ থেকে উপরে এসে সিগারেট খেয়ে উপরে এসে দরজা লাগিয়ে দেয়। কিন্তু আমি সাউন্ডটা আবার পাই, এবার আরো বেশি। একটা মোটা মানুষ দৌড়ালে যা হয়, ধাম 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 ধাম, যে সিঁড়িটা সে ফাটিয়ে ফেলবে। গ্রিল তো কাঁপছেই স্টিল। বাবা এবার ডিটারমাইন্ড যে না, আমি এবার দরজা খুলে দাঁড়িয়ে থাকবো, দেখি কি হয়। সে 10 মিনিট দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে থাকার পরে দেখে যে গ্রিল কাঁপছে, কিন্তু কোনো মানুষের জিন বুঝলে কিন্তু একটা চিহ্ন রেখে যেতে পারে, কিন্তু না, কেউ সে কিচ্ছু দেখে না। দরজা খুলে স্টিল দাঁড়িয়ে আছে, এবং সাথে আমিও চলে আসি, আমার কাজিনরাও চলে আসে। অ্যাকচুয়ালি কি হচ্ছে বাসার ভিতরে, কিন্তু না, এই গ্রিল তো থামা বন্ধ হচ্ছে না। গ্রিল যেরকম ভাবে কাঁপছে, আমাদের গ্রিলটা আবার পুরোই গ্রিলের তৈরি। অনেক গ্রিল থাকে উপরে কাঠ লাগানো থাকে, শক্ত থাকে, কিন্তু এটা পুরোটাই গ্রিলের তৈরি, ভালোভাবে মুভ করছে। আচ্ছা, তো ওই প্রায় ভয় পেয়েই যাই ওই জায়গায়। ওই সময় আমাদের হার্টবিট বাড়তে থাকে। মানুষ মারা গেছে ওই বাসায়, একটু মানুষটা একটু থমথমে পরিবেশ থেকে আলাদা পরিবেশে যেতে চায় মানুষ মারা যাওয়ার পরে। তাও না, এটা ভুলে থাকার চেষ্টা করে, কিন্তু না, আমরা ভুলতে পারছিলাম না। অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে, যার সাউন্ড আরো বেশি বাড়ছে। এমন সময় আমার ছোট ভাই আকিব, সে মার সাথে শুয়েছিল। মা রুমটা আমার রুম থেকে আরেকটা রুমে পড়ে। তো সিঁড়ির কামড়ার যে সাউন্ডটা, সেটা তো মা শুদ্ধ ওই সময় যাচ্ছে পাচ্ছিল না, কিন্তু আমার মা যখন রুমের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন সে সাউন্ডটা আগে পায়। তো আমার ছোট ভাই পেট ব্যথা করছে তার প্রচন্ড। তো সে বলে যে আমি পানি খাবো। পানি খেয়ে আসার পরে সে যখন শুবে মার সাথে, আমার মা ওই দিন ফ্লোরিং করে শুয়েছিল। তো আমাদের যে জানালাটা, মার রুমের জানালাটা, এটা হচ্ছে আপনার দক্ষিণ পাশের, বাড়ির দক্ষিণ পাশে। আচ্ছা, তো ভাই শুবে দাঁড়িয়ে, মাটিতে শুবে, এমন সময় দেখে যে একটা ইমেজ, কিন্তু ওখানে কোনো মানুষ না, এটা মানুষ না, মানুষের কোনো শেপ না, সাদা একটা ইমেজ, যার সাথে একটা গ্রিল আছে। গ্রিলটা রাউন্ডেড গ্রিল, এবং আমার চাচির হাতে যে গ্রিলটা ছিল সেটাই, সেই গ্রিলটাই, সেই রকম গ্রিলটাই, যেভাবে বাঁকা হয়েছিল, যে যে শেপে বাঁকা হয়েছিল সেভাবেই গ্রিলটা। তো আমার ভাই সাথে সাথে মাকে দেখে, মা দেখো এটা কি, মা দেখো এটা কি। আমি তো, ও তখন ক্লাস 2-তে পড়ে, ও কাঁপছে, হাত কাঁপছে, হাত পা ঠান্ডা হয়ে গেছে। তো মা বলে কি, কোথায়? তো মা পর্দাটা সরিয়ে দেয়। আমার মা হয়তো বা কিছু আন্দাজ করেছে কিনা, আমাকে কিছু বলে নাই, কিন্তু সে বলে যে তুমি শুয়ে পড়ো দরজা। ও কাঁথা মুড়ি দিয়ে পরে ঘুমিয়ে যায়। আচ্ছা, ফজরের আজান দেয় 4:15 বা 16-তে। তো এরপর থেকে ওই সময় শব্দ কিন্তু হচ্ছিল, সিঁড়ির মধ্যে শব্দ হচ্ছিল, সাথে সাথেই আজানটার সাথে সাথেই শব্দটা চলে যায়। আপনি একটা কথা বলেছেন, আপনার বাবার সামনেও জিনিসটা করছিল। বাবা তো দাঁড়িয়ে ছিল, একদম তার সামনে করছে, গ্রিল কাঁপছে।
সে দরজা খুলে দাঁড়িয়ে এবং আছে, তিনি আমি যে দেখবো। হ্যাঁ সেটাই, মানে যদি কোনো মানুষ হতো বা কিছু যদি কেউ যদি সেটাই, মানে যদি কোনো মানুষ হতো বা কিছু যদি কেউ যদি ঝাঁকাতো গ্রিলটা বা কেউ যদি ধাক্কা দিত, তাহলে উনি দেখতে পেতেন, হ্যাঁ, ওনার ওই সামনেই সময় ঘটতো ব্যাপারটা। আমাদের ভাড়াটিয়ারা সবাই ঘুম ছিল, হুম হুম, সবাই ঘুম। হুম হুম, রাত তখন 2টা 2:30 বাজে। আর তারাও তো জানে এই বাসায় একজন মানুষ মারা গেছে, তারা সেটাই। চাবি তাড়াতাড়ি ঘুমিয়ে ফেলছে, ঘুমিয়ে সেটাই ফেলছে। সেটাই সেটাই। তো ওইটার মানে ফজরের আজানটা দিল, রাসূল ভাই বিশ্বাস করবেন না, দেওয়ার সাথে সাথে শব্দটা ভ্যানিশ, একদম সব চুপচাপ, আগের মতো থমথমে। আগের মতো একদম, কিন্তু থমথমে ভাবটা থেকে যায় তখন পর্যন্ত। তো সবাই তখন ফজরের নামাজ টামাজ পড়ে আস্তে আস্তে যখন একটু আলো হতে থাকে তখন সবাই ঘুমোতে যায়। এরপর থেকে 3 দিনের মিলাদ হলো। হুম হুম। 3 দিনের মিলাদ হওয়ার পরে মানে এরপরে এই যে বাকি যে 2 দিন গেল 3 দিনের মিলাদের আগে, সেই 2টা দিনও কি সেই আপনাদের 2টা দিন আমরা ভয়ে ছিলাম, বাট এরকম এরকম কোনো আর সমস্যা হয়নি? অ্যাক্টিভিটিস আমরা খেয়াল করিনি। কি মনে হয় আপনাদের যে ইমেজটা দেখেছিলেন সেটা কি মানে মনে হয়? ইমেজ মানে কি একটা পর্দা, একটা আচ্ছা, সাদা পর্দা জানালার পর্দার পাশে, মতো। হ্যাঁ, জানালার সাদা পর্দা। এটা কিভাবে বুঝাবো আমি, মানে একটা মানে আয়নার মধ্যে যদি একটা সাদা কাপড় দেখেন, ঠিক তা না, গ্রিলের একটা ইমেজ আসছে এখানে। আচ্ছা, সেটা আমার ভাই যেভাবে বললো যে ভাইয়া একটা কাপড় নড়তেছে। ওকে। সো এখন যারা শুনছেন এই ঘটনাটা, তারা ইচ্ছা করলে এই মুহূর্তে আপনার জানালার বাইরে একবার পর্দাটা সরিয়ে দেখতে পারেন যে এরকম কোনো ইমেজ দেখতে পান কিনা, বা ভালো হয় কিন্তু একবার তাকে চেক করে নিলেন যে এরকম কোনো কিছু আছে কিনা বা কোনো ইমেজ চারপাশে আছে কিনা। আসলে সত্যি কথা বলতে কি, যে হঠাৎ সবচেয়ে বেশি ভয় পাবেন যদি হঠাৎ করে ঘুম ভেঙে যায় এবং সেই সময় দেখেন যে ঘরের মধ্যে এরকম একটা ইমেজ। চলে যাব ঘটনায় আবারও। জি, আপনার নামটা বলেন। আমি আলিফ আবার হ্যাঁ। তো আমি যেটা লাস্ট ঘটনাটি বলেছিলাম সবাই তো শুনেছে ঠিকই, এটা ওইটা রিলেটেড একটি ঘটনা। আচ্ছা। তো চাচি মারা যাওয়ার 8 থেকে 9 মাস, 7 থেকে 8 মাস পরে সম্ভবত আমাদের রোজা ছিল আর কি। আচ্ছা। তো রোজার সময় আমার চাচির কবর জিয়ারত করতে যাবে। তো উনি মারা যাওয়ার পরে চাচা প্রায় কবর জিয়ারত করতে যেত। উনি মারা যাওয়ার পরে চাচা প্রায় কবর জিয়ারত করতে যেত। দিনে ম্যাক্সিমাম টাইমে দিনেই যেত, কাজের ফাঁকে চলে যেত। তো ওই দিন কেন জানি সে সেহরির আগে ডিসিশন নেয় যে আমি আমার ছোট ছেলেকে নিয়ে কবরের স্থানে কবর জিয়ারত করতে যাব। তো আমরা সবাই জানি যে আজিমপুর কবরস্থানে রাত 12টার পর কবর দেওয়া যায় না, বা ওখানে ভিজিটররা ঢুকতে পারে না। আচ্ছা। তো সে কিভাবে জানি চান্স পেয়ে যায়, কারণ সেহরির সময় হুজুরা সম্ভবত বিজি ছিল সেহরি নিয়ে, সেহরি করবে বলে কোন রকম ভাবে একটা দরজা খোলা ছিল, সে ঢুকে যায় কবরস্থানে, কবর জিয়ারত করতে চলে যায়। তো আমার চাচির কবরটা ছিল বিডিআর গেট থেকে একটু আগে, এবং এটা ইস্ট সাইডে আজিমপুর কলোনির সাথে। আচ্ছা, একদমই সাথে, দেয়ালটার একদম কর্নার। ওকে। তো সে হেঁটে হেঁটে একটা জায়গা আছে, আমরা সবাই জানি যারা কবর দিতে গেছি। তো এটা আপনার একটা জানাজার স্থান আছে, যদি কোনো লাশ জানাজার দেওয়া না হয় তাহলে ওইখানে জানাজার দেয়। আচ্ছা। তো ওইটা ক্রস করার পরে একটা প্রচন্ড ঝড় আসলো, ঝড়টা বাতাস দিয়ে প্রচন্ড ঝড় আসলো এবং আকাশ প্রায় মেঘলা খালি উঠছে। তো আমার চাচাকে বাতাসটা ঠেলে সামনে নিয়ে যাচ্ছে, সে যাচ্ছিল সামনে, বাতাসটা পিছন থেকে মানে বাতাস দিয়েই ধাক্কা দিচ্ছে আর কি, আচ্ছা, যে সামনে যাচ্ছে। তো হঠাৎ করে তার চোখ পড়লো, সাথে ছিল আমার চাচাতো ভাই, হঠাৎ করে তার চোখ পড়লো একটা মানুষ কাপড়ের শাড়ি পরে, একটা মহিলা মানুষ মাথার মানে মুখের মধ্যে হাত দিয়ে কাঁদছে, প্রচন্ড কাঁদছে। আচ্ছা। এবং সেটা ওভারলুক করে সামনে এগিয়ে যায়, কিন্তু তার ছেলে আগাতে চায় না, মানে আমার চাচাতো ভাই, সে আগাতে চায় না। হাতটা মানে মুখ দিয়ে মুখ ঢাকা ছিল, সে কাঁদছে, প্রচন্ড জোরে জোরে কাঁদছে। এবং এক কাতারে দাঁড়ালে অন্য কাতার কিন্তু ভালোই দূরে, বেশ দূরে, অনেক দূরে হওয়ার কথা। তো ওখান থেকে সাউন্ডটা পাওয়া যাচ্ছে। সে ওভারলুক করে সামনে আগাতে থাকলো, যে এত দূর কষ্ট করে চলে আসছি, আমি কবরটা জিয়ারত করেই যাই। আচ্ছা। তো চাচাতো ভাই, প্রচন্ড ঝড়, তাও সে সামনে এগিয়ে যায়। তো এগিয়ে যাওয়ার সময় ওকে আর টানতে পারে না, বাবা আমি যাব না সামনে, আমার খুব ভয় লাগতেছে। কেন? আমি যেতে পারে না, বাবা আমি যাব না সামনে, আমার খুব ভয় লাগতেছে। কেন? আমি এরকম ভাবে একজন মানুষকে কাঁদতে দেখলাম। ও মানে দুজনেই মানে। আচ্ছা। ওইখানে একটা মানুষও ছিল না, খালি ওইটাই ছিল, সে যেটা দেখতে পেয়েছে আর কি। আমাকে তো বলেছে ঘটনাটা, সে দেখতে পেয়েছে। আচ্ছা। তো সে সামনে যায়, ওকে জোর করেই সামনে নিয়ে যায়, কিন্তু ওই বাতাসের কারণে উনি আর যেতে পারছিল না সামনে। উনি যখন ব্যাক করে, যে না, মন মানিয়ে ফেলেছে যে আমি চলে যাবো এখন, যখন ব্যাক মানে নিজে ঘুরে যায়, ঘুরে ডান সাইডে, যে সাইডটা আপনার আজিমপুর ওই পাশে, যে ওয়েস্ট সাইডে, তার ডান সাইডে তখন ওয়েস্ট সাইড পড়ে। অনেকগুলো মানুষ কাতারের মধ্যে খালি পায়ে হাঁটছে, কারো হাতে ছিল তসবি, কেউ মাথায় মানে কেউ হাঁটছে মাথা উঁচু করে হাঁটছে, কেউ মাথা নিচু করে হাঁটছে, এবং প্রতিটা কাতারে
রাস্তায় যখন লোক আবার দাঁড়িয়ে যাচ্ছে, I can see it. প্রতি কাতারে একজন একজন পাশাপাশি কেটে কেটে যাচ্ছে প্রতি কাতারে, এবং কর্নারেও কবরের উপর দিয়েও কেউ হেঁটে হেঁটে যাচ্ছে। এইটা দেখার পরে দাঁড়িয়ে যায়, উনি আগাতেও পারছে না, উনি কি করবে উনি চিন্তা করতে পারছিল না। বুড়ো মানে বয়স হয়ে গেছে 55 অ্যাবাভ, তো সে মানে আল্লাহ ওয়ালি মানুষ, তারপরে সে ভয় পেয়ে গেল যে আমি এটা কি দেখতেছি, আমি কবরস্থানে এসে আমি কি দেখতেছি, কবরস্থান মোস্ট পবিত্র প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু আমি এটা কি দেখতেছি, আমি এরকম দেখতেছি কেন, এত মানুষ দেখতেছি কেন, আমি এখানে একটু একটু আগে একটু মানুষ ছিল না, আমি যখন দেখি একজন মানুষ, কিন্তু ঘুরে দেখলে ওই মানুষটা নাই, যে মুখে কাপড় দিয়ে মুখে হাত দিয়ে কাঁদছিল সে নাই, ওর ছোট ছেলে মানে আমার চাচাতো ভাইটা কাঁদছিল, ওটা ও দেখতে পায়, সবগুলো সব সিন দেখতে পায়। তো দুইজন একসাথে দেখছে, দুইজন একসাথেই দেখছে, মানে অদ্ভুত একটা ব্যাপার। তো চাচা মানে আর নড়তে পারছে না, সামনে আগাতে পারছে না, কিছুই আগাতে পারছে না, সে স্টেপ দিতেই পারছে না। তখনও তার থেকে ওই কবরস্থান মানে জানাজার স্থানটা একটু দূরেই, তখন সে দূর থেকে দেখলো একজন লোক দৌড়ে আসছে, ছিল একটা হুজুর। আচ্ছা, ওইখানকার একজন হুজুর যে নরমালি কবর জিয়ারত করতে এসে 2-8 কালাম পড়ে, লোকদের সাথে এসে তাকে নিয়ে যায়। সে দৌড়ে এসে, আপনি এখানে কি করেন, এখানে কি করেন, এখানে তো আমরা রাত 12টার পর কোনো ভিজিটর ঢুকতে দিই না, আপনি কেন আসছেন, আপনাকে তো এখানে, আপনি কিভাবে ঢুকলেন এখানে? আমি তো গেট খোলা পাইছি ভাই, আমাকে বাঁচান। সে খুবই অসহায় বলে যে আমাদের বাঁচান। এটা বলতে বলতে সে পড়ে গেল, সে আর হাঁটতে পারতেছে না। তো ওই হুজুর তাকে কষ্ট করে ধরে নিয়ে, তো আমরা যা সবাই জানি যে কবরস্থানে ঢুকার পর দুতলা একটা বিল্ডিং আছে যেখানে হুজুরা থাকে, তো তাকে নিয়ে সে রুমে নিয়ে যায়, পানি খাওয়ায়, তাকে নর্মাল কন্ডিশনে নিয়ে আসে, এবং নিয়ে আসার পর বলে আপনার কখনো আজিমপুর কবরস্থানে রাত 12টার পরে আসবেন না, কাউকে নিয়ে আসবেন না, একাও আসবেন না, কাউকে নিয়েও আসবেন না, কারণ 1টার পর 12টার পরে আমরাও প্রায় অনেক সাউন্ড শুনি, কিন্তু আমরা এটা ওভারলুক করে যাই। আমাদের দেখেন একটা জানালা খোলা না, আমরা কোনো জানালা খোলা রাখি না এখানকার, আমরা জানালা বন্ধ করে ঘুমাই যাই। তো এখন সেই সময় আপনি চান্স পেয়েছেন, ঢুকে গেছেন, আপনার এটা কখনোই করবেন না। এরপর থেকে আমার চাচা একটু মানে কবরস্থানটা জিয়ারত করে আস্তে আস্তে কমিয়ে দেয়, কারণ সে মানে যেতই না বলতে তার ভয়ের কারণে সে এখনো পর্যন্ত প্রচন্ড ভয় আছে যে কবরস্থানে যাবে। সে নাকি এখনো প্রায় মানে স্বপ্নের মধ্যে হোক নরমালি মানে ওই মানুষের হাঁটার সাউন্ড গুলা পায়, এবং যে যখন সে দেখে মানুষগুলো হাঁটছে, কারো পায়ে কোনো স্যান্ডেল ছিল না, সবাই ছিল খালি পায়ে, এবং সবার পরনে ছিল কাফনের কাপড়। আচ্ছা, সো এরকম মানে একটা খুবই মানে অদ্ভুত এটা মানে রাসেল ভাই আমি বলছি আমার লোম দাঁড়িয়ে যাচ্ছে, খুবই স্বাভাবিক। আমি এটা আমার কাছে 3-4 দিন আগে তো নিশ্চয়ই যিনি এক্সপেরিয়েন্স করেছেন সরাসরি তার কাছ থেকে শুনেছেন, তিনি যেভাবে বলেছেন আরো বর্ণনাগুলো অন্যরকম ছিল, আর অনেক অনেক ভয় লাগার কথা। সেটাই মানে খুবই ইন্টারেস্টিং ব্যাপারটা, ইন্টারেস্টিং বলছি আসলে ব্যাপারটা, যার মানে না সে দেখেছে এরকম কবরের উপর দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে, কবরের উপর দিয়ে হেঁটে যাচ্ছে মানুষ, সেটাই মানে এটা খুবই ভয়ের হওয়ার কথা। এবং আমি জানি না যে আমার সামনে যদি এরকম কোনো ঘটনা ঘটতো তাহলে আমি কি করতে পারতাম। সো তারপরে খুবই স্বাভাবিক যে উনি একদম হাঁটতে পারছিল না, সেন্সলেস হয়নি, বাট উনি হাঁটতে পারছে না, ওনার সারা মানে হাত পা কোনো কিছুই চলছিল না। ওই হুজুরের হেল্প না থাকলে সে ওখানেই হয়তো বা পড়ে থাকতো বা বসে থাকতো, কিছু একটা করতে আর কি। ওনার যে কোনো ধরনের অ্যাটাক হয় না, এটাই ওরকম সে নড়তেই পারছে না, একদম তার হাত লিম্বস গুলা মুভ করছিল না, হাত পা ঠান্ডা হয়ে গেছে। আমরা পরবর্তী ঘটনায় চলে যাব, এবং আমরা কিছু হন্টেড প্লেসের খবর আমাদের যিনি গেস্ট এখানে উপস্থিত আছেন, এর আগেও আপনাদের দুটো ঘটনা বলেছেন, আপনার নামটা একটু বলবেন? হ্যালো লিসনার্স, আমি আলিফ। আলিফ আমাদেরকে দুটো ঘটনা বলেছেন, এখন আপনি কিছু হন্টেড প্লেসের কথা বলবেন যেগুলো আপনার জানা আছে। মানে আমি যে একটু আগে যে ঘটনা বলেছি আমার বাসা নিয়ে, সেইখানকারই ঘটনা। যখন আমি আমার বয়স সম্ভবত 5 কি 6 বছর, আমার ছোট বোন তখন, আমার ছোট বোনের 1-2 বছর হবে সম্ভবত ছোট বোনের। তো আমার মা তখন একদিন আমাকে রুমে রেখে, বিল্ডিং এর সামনে একটা টিনের বাসা, সামনে একটা করই গাছ, আমরা আগে থাকতাম দোতলায়, তো এই বিল্ডিং এ আমার দোতলায় থাকতাম আগে। তো আমার মা কাপড় নাড়তে গিয়ে মানে উত্তর সাইডে করই গাছের দিকে, করই গাছের মানে পাতার উপরে একটা কি জানি দেখতে পাই, তার ভাষায় আমি কি যেন দেখি, যেটার চোখগুলা ঠিক আমার দিকে পয়েন্টেড ছিল। আচ্ছা, আমার মনে হচ্ছিল যে আমি ওই বিল্ডিং এর বারান্দায় আমি একাই, বিল্ডিং এর বারান্দায় আমি একাই, আমার দিকে তাকিয়ে আছে, অন্য কোনো বারান্দায় কেউ না হয়তো আমার দিকে তাকিয়ে থাকবে কেন। তো আমি দেখে প্রচন্ড ভয় পেয়ে যাই, এবং পর্দা নাড়িয়ে জানালা লাগিয়ে আমি ঘরের মধ্যে চুপচাপ বসে থাকি, ওয়েট করতে থাকি মানে আমার বাবা কখন আসবে। তো আমার বাবা বাসায় আসে, বাবাকে ব্যাপারটা জানায় মা, কিন্তু বাবা
একদমই পাতা দেয় নাই। এটা। তো হয়তো বা ওই পাশে মেস থাকতো আগে, ওই বিল্ডিংটায় গড়ই গাছটা যে বিল্ডিং এ অনেকে মেস ভাড়া থাকতো, হয়তো বা কোনো লোক ভয় দেখাইছে মাকে, হইতেই পারে। Maybe. তো সে ওভারলুক করে গেল, থাকলো লোক ভয় দেখাইছে মাকে, হইতেই পারে। Maybe. তো সে ওভারলুক করে গেল। থাক, তার এক সপ্তাহ পরে বাবা একদিন আমাদের গলি, আমার বিল্ডিংটাতে গলি টাইপের, একটু চিপা গলি আর কি, মনে করেন 30টা বিল্ডিং ক্রস করে আমার বাসাটা। আচ্ছা। তো গলি ক্রস গলি দিয়ে যাচ্ছে, তো ওই করই গাছটার 20 গজ আগে একটা আম গাছ আছে। আচ্ছা। বাবা দেখলো, মানে সিগারেট খেতে খেতে উপর দিকে তাকিয়ে দেখলো ওই করই গাছে একটা পা আর আম গাছে আর একটা পা, কে যেন পা দিয়ে এরকম মাঝখানে একটা মানে অবস্ট্রাকশন ক্রিয়েট করে রেখেছে। আচ্ছা। ওইটার উপর থেকে পানি পড়তেছে। আচ্ছা। বাবা প্রচন্ড ভয় পায় এবং খুব তাড়াতাড়ি সিগারেটটা হাতে নিয়ে, কারণ আমি বাবা সম্ভবত আগে জানতো যে আগুন থাকলে তারা কাছে আসে না বা রসুন থাকলে তারা কাছে আসে না, তাদের বিলিভ, আমি জানি না। তো সে চলে যায়, বাসায় চলে যায় এবং গিয়ে মাকে বলে যে তুমি দরজা বন্ধ করে ঘরে থাকো। তো এরপরে আর 1-2 সপ্তাহ ঘটনাটা দেখা যায় না। তো আমার যে বড় চাচি মারা থেকে আসছিলেন, তো ওনার বাবার বাসা আবার আমাদের বাসা থেকে একটু সামনে। আচ্ছা। তো উনি ওই বাসা থেকে কাজ শেষ করে আমাদের বাসায় আসছেন এবং দেখছেন একটা লোক কি জানি মার্বেল খেলছে গলির মাঝখানে। আচ্ছা। তার হাড্ডিগুলো বাইরে বের হওয়া, মাথার চুলগুলো অনেক বড় বড়। কেউ কি জানি মার্বেল খেলছে আঙ্গুল দিয়ে, যে মার্বেল যেভাবে খেলে ওইভাবে মার্বেল খেলছে। সে দেখার পরে দেখলো যে মানে আশেপাশে তাকালো আমার পাশে কেউ আছে কিনা, ওটা তাকাতে তাকাতে দেখলো ওটা ভ্যানিশ হয়ে গেছে। সে তাড়াতাড়ি বাসায় চলে যায় এবং পরদিনই তার বাবাকে গিয়ে ইনফর্ম করে। তার বাবা খুবই ওলি টাইপের একজন মানুষ, খুবই নামাজ কালাম পড়তো। সে সবসময় এই মানে কি বলে দোয়া কালামের মধ্যে থাকতো সারাক্ষণ। তো উনি ঘটনাটা শুনলেন, শোনার পরে বলে যে তুমি সবসময় একটু সেফ থেকো আর এই তাবিজটা সাথে রাখো। সে তাবিজ দিয়ে দিল, কিন্তু ওই তাবিজ নেওয়ার পরও আমার চাচি দেখা বন্ধ করলেন না। সে একদিন ছাদে উঠলো, মানে ওনার একটু স্বাস্থ্য ছিল আর কি, ছাদে ডায়াবেটিসের পেশেন্ট, সে ছাদে উঠে প্রায় মানে ওনার একটু স্বাস্থ্য ছিল আর কি, ছাদে ডায়াবেটিসের পেশেন্ট, সে ছাদে উঠে প্রায় হাঁটতো। তো ছাদের থেকেও সে একদিন দেখতে পেল জিনিসটা। ওকে, এটা আমার চাচির ঘটনা গেল। তার 7 দিন পর আমার বড় চাচা রাত্রে করে বাসায় ফিরছে, রাত্রে তখন 1টা বাজে। সে আসার সময় দেখলো যে কি দেয়ালের উপরে কে বসে আছে। সে ভাবলো যে এত রাতে, তো তাকে কি জিজ্ঞেস করি তুই কে, ট্রেনে বসে আছিস কেন, এত রাতে বসে আছিস কেন, আমাদের এরিয়া, আমার দাদা চাচার ওখানে জন্ম। তারা একটু পাওয়ার দেখাতে গিয়ে জিজ্ঞেস করলো তুই কে। ও যখন ওনার দিকে ফিরলো, ওই চেহারা বলার মতো আর না, চাচা ওইখানেই শেষ। আচ্ছা। তো চাচাকে ওখান থেকে পরে দেখলো যে দারোয়ান ছিল আমাদের ওখানে, দেখেছে চাচাকে পড়ে গেছে, তাকে ওকে নিয়ে বাসায় চলে যায়। কিন্তু দারোয়ান এখানে এসে কোনো কিছু দেখে নাই, তো দারোয়ানের কাছ থেকে আমরা কোনো কিছু পাই নাই। কিন্তু ওখানে দারোয়ান কন্টিনিউয়াসলি পাহারা দিত। তো আমাদের পাশের বাসায় যে একটা মানে ভাইয়া আছে, সেও দেখেছে। এবং এই মেসের লোকজনও প্রায় টিনের উপরে সাউন্ড পেত। মেসটা দোতলার উপরে টিন, প্রায় সাউন্ডটা পেত। এর বাবা, তাকে ইনফর্ম করা হলো, সে আসলো ওইখানে এবং সে এসে বলে কড়ই গাছটা তো খুবই খারাপ কড়ই গাছ, এখানে তো তুমি কিভাবে যাওয়া আসা করো তোমরা, আমি বুঝি না। তো পরের দিন সে খুব দোয়া কালাম পরে এই কড়ই গাছটা বেঁধে দেয়। এর 1 সপ্তাহ মাঝে কড়ই গাছটা পুরাটাই শুকিয়ে পড়ে, একদম। আমি আপনাকে এখন গেলে দেখাতে পারবো কড়ই গাছটা, একটা পাতাও নাই, কিন্তু কড়ই গাছটা এখনো ওখানে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এখনো দাঁড়িয়ে আছে, একটা পাতাও নাই, কিচ্ছু নাই। তো এরপর থেকে ওই জিনিসটা ছাদে মানে কড়ই গাছ আর দেখা যায় না। কড়ই গাছ আর আম গাছ, ওই আম গাছের পাশে বাঁশঝাড় ছিল, ওখানেই দেখা যেত নর্মালি জিনিসটাকে। এরপর থেকে কেউ দেখতে পেত না। রিসেন্টলি 6-7 মাস আগে আমার ফুপি, এখন আমাদের নারায়ণগঞ্জে থাকতো, এখন সে বাসায় চলে এসেছে 5 তলায়। আমার ফুপা মারা গেছেন আর কি, তো আমাদের বাসায় থাকে 5 তলায়। সে 5 তলার ছাদে, তারও ডায়াবেটিস আছে, সেও ছাদে প্রায় হাঁটে আর কি। তো সন্ধ্যার সময় 5টা থেকে 6টা পর্যন্ত হেঁটে 5-6 মাস আগে সে সন্ধ্যার সময় দেখলো আমাদের ছাদের উপর ট্যাঙ্কি উল্টো হয়ে কে জানি দাঁড়িয়ে আছে, ট্যাঙ্কির উপরে, ছাদের উপর ট্যাঙ্কি উল্টো হয়ে কে জানি দাঁড়িয়ে আছে ট্যাঙ্কির উপরে। আমাদের ট্যাঙ্কিটা মানে যেদিক দিয়ে ছাদে উঠে ওটার উপর আবার ঢালাই করা, ওইটার উপর ট্যাঙ্কি, তো ওখানে দাঁড়িয়ে আছে উল্টো হয়ে। ফুপি প্রচন্ড ভয় পেয়ে যায় যে এখনো কি এই জিনিসটা আছে। সে আগে শুনতে পায় ঘটনাটা, তো সে দেখেনি কখনো, কিন্তু এই 5-6 মাস আগে সেই জিনিসটা দেখতে পায়। এবং সেজন্য আমি বলেছি যে আমার বাসাটাতে এই পর্যন্ত অনেক কিছু হয়েছে যেটা আমি জানতাম না, আজকে রেডিও ফুড থেকে না বলে আমি আর পারিনি।
হ্যাঁ, আমি আমি সবচেয়ে বড় কথা যে রোড নাম্বার বা কোনো কিছু বলছি না, জায়গাটা হচ্ছে আমার একটা জায়গা যেটা নিয়ে আমরা অনেক 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 কথা শুনেছি, এরকম একটা জায়গা ঢাকাতে, তাই না? মানে জায়গাটা তো ধানমন্ডিতে, আমি বলে দিলাম ধানমন্ডিতে। এবং ধানমন্ডিতে আমরা আমাদের যখন ভূত এফএম শুরু করি তখনই ধানমন্ডি দিয়েই শুরু হয়েছিল ঘটনাটা, এবং ধানমন্ডিতে যারা চলাফেরা করছেন এবং ধানমন্ডিতে যারা বাস করেন তারা একটু সাবধানে থাকবেন। এবং ধানমন্ডিতে ওই যে বলে না যে সম্ভাবনাময় একটা এলাকা আর কি, ধানমন্ডিতে সমস্ত দেখা, যাদের খুব শখ তারা এই ভূত জানালার পর্দাটা একটু সরিয়ে দিন বা ছাদে চলে যান, দেখবেন কিছু একটা দেখার সম্ভাবনা থাকতেও পারে। আমি অবশ্য মানে কি বলবো যে আমার যে ঘটনাগুলো বলি সেটাও মনে হয় ওই এলাকার কারণে, আমার ওই আশেপাশেই থাকতে হয় এবং সেখানেও এই ঘটনাগুলো ঘটে এই একটা কারণে, কিন্তু অনেকেই দেখেছে। হ্যাঁ, সেটাই আমি 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 এর আগেও একটা ঘটনা বলেছিলাম যে আমার এরকম হয়েছিল যখন আমি আগে ওই এলাকার কাছাকাছি থাকতাম না, কিন্তু আনফরচুনেটলি আমি শুনতে পাইনি, মানে আমি দেখতে পাইনি, কোনো সাউন্ডও পাইনি। আচ্ছা, আপনি এখনো পর্যন্ত দেখতে পাননি? আচ্ছা, তো আপনি কি দেখতে চান নাকি সেটা? আমার খুব দেখার ইচ্ছা। তাহলে তো কোনো সমস্যা নেই, দোয়া করি আপনি খুব তাড়াতাড়ি দেখে ফেলেন। এবং আপনি দেখে ফেললে লাভটা কি আমার? আমি দেখতে পেলে লাভটা হচ্ছে আমি আপনাকেই ওই দিন সাথে করে নিয়ে যাবো। এক্স্যাক্টলি, আপনি এসে সেটা শেয়ারও করতে পারবেন, সবাই জানতে পারবে। থ্যাংক ইউ। সরাসরি ঘটনায় চলে যাই, আপনাদের পাঠানো ঘটনা দিয়ে শুরু করছি। আমাকে এসএমএসটি পাঠিয়েছেন আবু তোহা মোহাম্মদ তামাম। এটা কি তামিম হবে কিনা আমি ঠিক জানি না, তিনি একজন পেশায় তামাম। এটা কি তামিম হবে কিনা আমি ঠিক জানি না, তিনি একজন পেশায় একজন ছাত্র, মিরপুর 1-এ তিনি থাকেন। এবং তিনি বলছেন যে আমার এই ঘটনাটি 2004 সালের, তখন আমি সবেমাত্র ক্লাস 9-এ। ঘটনাটি আমরা যে বাসায় ভাড়া থাকতাম সেই বাসাকে কেন্দ্র করে। বাসাটি মিরপুর বাংলা কলেজের পাশে কোনো এক এলাকায় অবস্থিত। গোপনীয়তা রক্ষার জন্য বাসার নাম উল্লেখ করলাম না। 3 তলা বাসাটি, 3য় তলায় বাড়ির কেয়ারটেকার এবং 2য় ও নিচতলায় ভাড়াটিয়া থাকতো। বাসাটির পরিবেশ খুব সুন্দর ছিল এবং বাসাটি অত্যন্ত সুন্দর পরিকল্পনা মাফিক তৈরি করা হয়, কারণ এই বাসাতে বাড়িওয়ালাদের থাকার কথা ছিল, কিন্তু বাড়িওয়ালি মারা যাবার পর তারা সপরিবারে আমেরিকা চলে যায়। 2001 সালে নিচতলা ভাড়া নেই আমরা। প্রথম 2 বছর কোনো সমস্যা হয়নি, কিন্তু 3য় বছর থেকে সমস্যা শুরু হতে থাকে। বাসার পশ্চিম পাশে একটি অগভীর কান্নার শব্দ শুনতে পাই। শব্দটি সেই জলাশয়ের দিক থেকে আসছিল। প্রথমে আমি এটাকে তেমন আমলে দেই নাই, কিন্তু সেই থেকে প্রতিদিন বিভিন্ন ধরনের শব্দ শুনতে লাগলাম, যেমন কুকুরের কান্নার শব্দ, বিড়ালের কান্নার শব্দ। আমার পরিবারের সবাইও সেই শব্দ শুনতে পেত, কিন্তু শব্দের কোনো উৎস খুঁজে পাওয়া যেত না। আজব ব্যাপার হচ্ছে শব্দগুলো শুধু আমার পরিবারের সবাই শুনতে পেত, অন্য ওপরতলা বা অন্য বাড়ির কেউ পেত না। বাড়িটিতে মোট 5টি রুম ছিল, সবগুলো আমরা ব্যবহার করতাম না। একটি রুম খালি ছিল। তো এবার আমি গভীর রাতে একবার সেই রুম থেকে মানুষের কথা বলার ফিস ফিস শব্দ শুনতে পেলাম। আমি হতবাক হয়ে গেলাম, কিন্তু এসবকে তেমন গুরুত্ব দেইনি। এবার শব্দ আসা শুরু করলো আমাদের লিভিং রুমের সাথে টয়লেট থেকে। সেখানে কান্নার শব্দ, কিন্তু টয়লেট ছিল ফাঁকা। এরপর টয়লেটের লাইট কেটে গেল। নতুন লাইট লাগানোর 3 দিনের মাথায় আবার লাইট কেটে যায়। এভাবে 1 মাসে 10টি লাইট পরিবর্তন করা হয়। ইলেকট্রিশিয়ানের 3 দিনের মাথায় আবার লাইট কেটে যায়। এভাবে 1 মাসে 10টি লাইট পরিবর্তন করা হয়। ইলেকট্রিশিয়ানকে ডেকে আনার পরও সে লাইনে কোনো সমস্যায় খুঁজে পায়নি। তারপর থেকে টয়লেটটিতে আমরা লাইট লাগানো বন্ধ করে দেই। আমার মা বরাবরই অত্যন্ত সাহসী ও পরহেজগার, তিনি প্রচুর আমল ও ইবাদত করতেন। তো এসব ঘটনা প্রত্যক্ষ করার পরও তিনি ভয় পেতেন না। তো আমার মা পাশের বাড়ির এক পুরাতন ভাড়াটিয়ার কাছে জানতে পারেন যে আমাদের বাসার যে টয়লেটটিতে সমস্যা হচ্ছিল সেই টয়লেটটি বেশ কয়েক বছর আগে একটি কাজের মেয়ে আত্মহত্যা করে, যেটি আমরা আগে জানতাম না। পরে কেয়ারটেকার ক্ষমা প্রার্থনা পূর্বক সে আমাদেরকে কথাটি জানায় এবং সে স্বীকার করে। কিন্তু সমস্যার এখানেই শেষ নয়। এসব জানার পরেও আমাদের বাসাটি ছাড়ার কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, কারণ আমার মা জানতে চেয়েছিলেন বাসাটির আসল সমস্যা কোথায়। এবার সমস্যা হলো আমার মায়ের বেডরুম সংলগ্ন টয়লেটে। সমস্যাটি হলো টয়লেটে কোনো পানির কল ধরলে 11 পর আমার জন্মদিনের আগের দিন বিকেলে আমরা খাটে শুয়েছিলাম। হঠাৎ ঘুমের মধ্যে আমি স্বপ্নে ওই খাটেই আমাকে বসা দেখলাম এবং 7-8 বছর বয়সী ছোট ছেলে দরজা দিয়ে আমার রুমে প্রবেশ করে, আমার খাটের কাছে এসে দাঁড়ায়। ছেলেটির গায়ের রং ছিল কুচকুচে কালো। আমি ভয় পেয়ে গেলাম তাকে দেখে। সে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, তুই, তোর মা
এবং পরিবারের সবাই এখান থেকে চলে যায়, না হলে একটা বড় ক্ষতি হয়ে যাবে। কথাটি বলার পরপরই সে অদৃশ্য হয়ে গেল, আর আমি বিছানা থেকে লাফ দিয়ে উঠলাম। আমার কাছে ব্যাপারটি স্বপ্ন মনে হলো না, মনে হলো সত্যিই ছেলেটি এখানে এসেছিল। তো আমি মাকে গিয়ে সব বললাম, তিনি আমাকে অভয় দিলেন। ঘটনার পরের দিন আমার জন্মদিন ছিল। তো আগের দিন বিকেলে ঠিক সেই সময়ে, আমি যে সময় ছেলেটিকে স্বপ্নে দেখেছি, ঠিক সেই সময়ে আমার মা ফ্লোরে পা পিছলে পড়ে যায় এবং তার কোমরের হাড়ে ফ্র্যাকচার হয়ে যায়। প্রায় 4 মাস পর্যন্ত তিনি প্রায় 4 মাস পর্যন্ত তিনি বিছানায় শুয়েছিলেন। এরপর আমি মাকে বাসা পরিবর্তনের কথা বলি, কিন্তু আমার মা তখনও বাসা ছাড়তে চাচ্ছিলেন না। এর কিছুদিন পর আমাদের বাসায় এবং ওপরতলায় এক ভয়াবহ ডাকাতি সংঘটিত হয়। যদিও ডাকাতেরা আমাদের বাসা থেকে তেমন মূল্যবান কিছু পায়নি, কিন্তু আজব ব্যাপার হচ্ছে, ডাকাতরা যাবার সময় আমাকে এবং মাকে এই বাসা ছেড়ে যাওয়ার জন্য অনুরোধ করে। তারা বলে যে এখানে আপনারা থাকতে পারবেন না, সবাই শেষ হয়ে যাবেন। কিন্তু কেন শেষ হয়ে যাব তার ব্যাখ্যা তারা দিতে পারেনি। শুধু বলেছে এই বাসায় সমস্যা আছে। আর এই সতর্ক বার্তা শুধু আমাদের জন্যই কেন তা বুঝতে পারলাম না। তো এই ঘটনার পর আমরা বাসা পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করি। বাসা ছেড়ে যাওয়ার 2 দিন আগে আমার মা মেডিটেশনরত অবস্থায় এক ভয়াবহ দৃশ্য দেখতে পেলেন। তিনি দেখতে পেলেন যে তার বেডরুমের এক পাশে অনেক গভীর গর্ত, এবং সেই গর্তের মধ্যে দিয়ে পাশাপাশি শোয়া অবস্থায় 2টি পাথরের কালী মূর্তি শুনে হয়। তারপরও আমরা নতুন বাসায় চলে আসি এবং বাসাটি ছেড়ে দিই। আমার মা আমাকে তিনি যা দেখেছেন বললেন। এ বিষয় নিয়ে আমি অথবা আমার মা আর কেউ কার সাথে কোনো এই ব্যাপারগুলোতে নিয়ে শেয়ার করিনি। এই ছিল ঘটনাটি সম্পূর্ণ সত্যি, এবং আমার ও আমার পরিবারের জীবনের সাথে ঘটে যাওয়া এখানে বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ শ্রোতার উপর নির্ভর করে। আমার নাম সুব্রত কুমার দা। আচ্ছা, আরেকটা ঘটনায় চলে গেছিলাম আমি। এই ছিল ঘটনা, এবং এই ঘটনাটি আরো একবার বলি। পাঠিয়েছেন আমাদেরকে আবু তোহা মোহাম্মদ তামাম, ছাত্র তিনি, এবং মিরপুর 1-এ তার বাসা, ঢাকায় তিনি বাস করছেন। এই ছিল ঘটনা।